গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন হরিপদ গুহর প্রেমের বিচিত্র গতি। আজ যে প্রেমের কাহিনী বলতে বসেছি, এটি আমার দিদিমার মুখে শোনা। ঘটনাটা নাকি তার চোখে দেখা। এতে গল্পের টেকনিক এবং রোমান্স যথেষ্টই আছে। এখন আপনাদের ভালো লাগলেই খুশি হব। অনেক দিনের পুরনো কথা। বর্ষাকাল, চারিদিক জলে একাকার হয়ে গেছে। এই সময় বেদেনীরা নৌকোয় করে নানা রকম জিনিস, খেলনা এবং মেয়েদের শাঁখা, চুড়ি ইত্যাদি নিয়ে লোকের বাড়ির ঘাটে ঘাটে নৌকো লাগিয়ে হাঁক দিতে থাকে। কই গো সোনা দিদিরা, তোমাদের জন্য ভালো ভালো শাঁখা, চুড়ি, খেলনা এনেছি, নেবে এসো। পাড়ার কোনো মেয়ে কিংবা কোনো বউ যদি এ ডাক শুনতে পায়, অমনি সে আনন্দে ছুটে গিয়ে তার ননদ কিংবা ভাজকে তা জানায়। তখন দেখতে দেখতে সমস্ত পাড়ায় একটা সাড়া পড়ে যায়। বাড়ির গিন্নি এবং বউ ঝিয়ে সমস্ত ঘাটটি ভরে ওঠে। বর্ষাকালে এই রকম ঘটনা প্রায়ই ঘটে। সেবারও ঠিক এই রকম একটা বেদের নৌকো এসেছিল। নৌকোয় ছিল দুটি বেদেনী আর একটি বেদে। মেয়ে দুটি দুই বোন, আর পুরুষটি বড় বোনের স্বামী। এদের কোনো বাড়ি ঘর নেই। 12 মাস এরা নৌকোতেই বাস করে। জল কমে গেলে এরা নদীর মোহনায় খালের ভিতরে গিয়ে থাকে। মা বাপ হঠাৎ মরে যাওয়ায় ছোট বোনটিকে দিদি নিয়ে যায়। সেই থেকে সে তার দিদির কাছেই আছে। এদের দেখলে কিন্তু দুই বোন বলে কারো মনে হবে না। বড়টি যেমন কুশ্রী, ছোটটি আবার তেমনই সুন্দরী। তার মুখের দিকে চাইলে অতি বড় সংযমীরও চোখ ফেরানো দায় হয়ে ওঠে। চাঁপা ফুলের মতো তার গায়ের রং। বড় বড় টানা দুটি কাজল কালো চোখ, এক মাথা কালো কুঞ্চিত কেশ কোটি পর্যন্ত নেমে এসেছে। এক কথায় বলতে গেলে সে রূপকথার রাজকুমারী। বড় বোনের নাম দুলিয়া। তার বয়স প্রায় বছর 20। আর ছোট বোনের নাম ফুলিয়া। বছর 16-17 তার বয়স। বড়টির পরনে একটি পেঁয়াজ রঙের শাড়ি, আর ছোটটির পরনে একখানি নীলাম্বরী। মেয়েরা জিনিস কিনবে কি, সকলে অপলক দৃষ্টিতে ছোট বোনটির দিকে চেয়ে থাকে। নিজেদের মধ্যে তার সম্বন্ধে কত কি বলা বলি করে। তার মুখের মিষ্টি কথা শুনে কেউ আর কোনো জিনিসের দর করতে চায় না। সে যে দাম বলে তাই দিয়েই কিনে নেয়। সেদিন দুপুরবেলা ঠাকুরবাড়ির ঘাটে এসে এদের নৌকো ভিড়ল। ঠাকুরবাড়ির ছোট ছেলে মনোহর তখন ঘাটে বসে মাছ ধরছিল। বছর 24 বয়স তার। ফুলিয়াকে দেখে সে একেবারে মুগ্ধ হয়ে পলকহীন চোখে তার মুখের দিকে চেয়ে রইল। দেখতে দেখতে পাড়ার মেয়েরা এসে ঘাটে জমা হতে লাগলো। পছন্দ মতো যে যার জিনিস কিনে নিলে। এখানকার বেচা শেষ হতেই বেদে নৌকো ভাসিয়ে অন্য পাড়ার দিকে চলল। ঠাকুরবাড়ির ছোট্ট ডিঙিখানি ঘাটেতেই বাঁধা ছিল। বর্ষাকালে প্রায় প্রত্যেক বাড়িতেই চলাচলের জন্য একখানি করে নৌকো থাকে। মনোহর ঠাকুর হাতের ছিপটা ছুঁড়ে ডাঙায় ফেলে দিয়ে বৈঠেখানা নিয়ে তার ডিঙিতে গিয়ে উঠে বসল। তারপর সে ওই বেদের নৌকোর পেছন পেছন তার ডিঙি বেয়ে চলল। এ পাড়া ও পাড়া করে ঘুরতে ঘুরতে বেদেদের নৌকো এ গাঁ ছেড়ে ভিন গাঁয়ের দিকে চলল। মনোহরও তার ডিঙিখানি চালিয়ে ফুলিয়াকে দেখতে দেখতে তার সঙ্গ নিলে। ফুলিয়া অনেকক্ষণ থেকে ঠাকুরের রকম দেখে মনে মনে হাসছিল। এতটা পথ এসেও ঠাকুর বাড়ি যাবার নাম করে না দেখে সে হেসে বললে, যাও ঠাকুর, এবার বাড়ি যাও। আর কতদূর তুমি আমাদের সঙ্গে যাবে? সন্ধ্যা হয়ে আসছে, এখন ফেরো। মনোহর ঠাকুর তার কথার কোনো উত্তর দিলে না, শুধু মুখ টিপে একটু হাসলে। ভাবটা এই যে তার এতটা আশা সার্থক হলো।
কারণ প্রেমিকা তার সঙ্গে কথা কয়েছে। ঠাকুর যে বেদেনীর প্রেমে অনুরক্ত হয়ে এতটা পথ ধাওয়া করেছে, বেদে অনেকক্ষণ থেকে তা লক্ষ্য করে বেশ একটু আমোদ অনুভব করছিল। তাই সে তার শালিকার দিকে চেয়ে মুচকে হেসে সুর করে গান ধরলে। মুখ ফিরিয়ে দেখলো চেয়ে, তোর বন্ধু আসে ওই, আইলো কাছে, কানে কানে দুটো প্রাণের কথা কই। ফুলিয়া তার ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বলল, দেখ খাল ভরা, ভালো হবে না বলছি। বেদে হেসে লুটোপুটি খেতে লাগলো। দুলিয়া এতক্ষণ কোনো কথা বলেনি। এবার সে মনোহরের দিকে চেয়ে বললে, যাও না ঠাকুর বাড়ি ফিরে, রাত হয়ে এলো যে, আর কত দূর যাবে তুমি আমাদের সঙ্গে? মনোহর বললে, বাড়ি তো ছেড়ে এসেছি, আর সেখানে ফিরে যাব না। বেদেও অনেক বোঝালে তাকে, কিন্তু সে শুনলে না। ধীরে ধীরে ডিঙি বেয়ে চলল তাদের সাথে সাথে। কারো কোনো নিষেধই শুনল না মনোহর। ওই বেদের নৌকোর সঙ্গে সঙ্গেই চলল সে। দেখতে দেখতে অনাহারে অনিদ্রায় দুদিন কেটে গেল। তারই জন্য ঠাকুরের এই কষ্ট দেখে ফুলিয়ার মনের মণিকোঠায় ঘা লাগলো। সে নৌকো থামিয়ে মনোহরকে ডেকে বললে, ঠাকুর, তুমি হলে ব্রাহ্মণ আর আমি হলেন বেদে, আমাদের তো মিলন হতে পারে না। কেন মিছিমিছি তুমি এত কষ্ট করছো? যাও, বাড়ি ফিরে যাও, আমার কথা শোনো। মনোহর হাসলে। হেসে বললে, প্রেমের কাছে আবার জাত বিচার আছে নাকি? শোনোনি চণ্ডীদাস আর রজকিনীর কথা? তারপর একটু থেমে বললে, বাড়িতে আর যাব না আমি। ফুলিয়া কি একটা জবাব দিতে যাচ্ছিল। তার দিদি দুলিয়া তাকে চুপ করতে বলে মনোহরকে বেশ একটু কড়া সুরে বললে, ঠাকুর, তুমি না জাত মানতে পারো, আমরা মানি। তোমার সঙ্গে আমার বোনের শাদী কিছুতেই হতে পারে না। মনোহর ছলছল চোখে কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থেকে বললে, আচ্ছা, আমি যদি বেদে হই তবুও কি তোমার বোনকে পেতে পারি না? দুলিয়া ঝাঁঝালো সুরে উত্তর দিলে, না। তারপর তারা নৌকো চালিয়ে দিলে। বেদে মনে করেছিল ঠাকুর আর তাদের সঙ্গ নেবে না, এবার বাড়ির দিকে ফিরে যাবে। কিন্তু একটু পরেই পিছু ফিরে তাকে আসতে দেখে সে একেবারে অবাক হয়ে গেল। মনে মনে বললে, পাগল নাকি? 4 দিনের দিন একটা গঞ্জে এসে বেদের নৌকো ভিড়ল। তারই গা ঘেঁষে লাগলো মনোহরের ডিঙি। এ কদিনের অনাহারে ঠাকুর একেবারে অবসন্ন হয়ে পড়েছে। চোখ মুখ বসে গেছে। ক্লান্তিতে দেহখানি একেবারে ভেঙে পড়ছিল। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছিল। সে আঁজলা করে খানিকটা জল খেয়ে একটু সুস্থ হলো। বেদে গিয়েছিল উপরে জিনিসপত্র সব কিনতে। এমন সময় বেদেনীদের নৌকোর ওপাশে একখানি জেলে ডিঙি এসে লাগলো। নানা রকম মাছে নৌকোখানি একেবারে বোঝাই। দুলিয়া খুব সস্তায় মস্ত বড় একটা আড় মাছ কিনে ফেললে। অত সস্তায় অত বড় একটা মাছ পেয়ে দুলিয়ার মনে আনন্দ আর ধরে না। শির দাঁড়ায়, কাঁটাটা উঁচু হয়ে রয়েছে। মাছটা তখন নড়ছিল। ফুলিয়া তার অধর কোণে হাসির রেখা টেনে বললে, আচ্ছা ঠাকুর, তুমি তো আমায় ভালোবাসো, আমার জন্য পাগল হয়ে এতদূর পর্যন্ত ছুটে এসেছ। দেখব কেমন তোমার ভালোবাসা। আমি যা বলবো তা তুমি করতে পারবে? আনন্দে মনোহরের বুকের রক্ত টকবক করে ফুটে উঠল। সে দৃঢ় স্বরে বললে, তোমার জন্য এই প্রাণ পর্যন্ত দিতে পারি। ফুলিয়া হাসিতে ফেটে পড়ে বলল, তাই নাকি? মনোহর দীপ্ত কণ্ঠে বললে, হ্যাঁ। ফুলিয়া তাকে সেই আড় মাছটা দেখিয়ে দিয়ে বললে, তুমি যদি এর পিঠের ওই কাঁটাটার উপরে সজোরে একটা লাথি মারতে পারো তবে আমি নিশ্চয়ই তোমার হব, কিন্তু না পারলে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে, মনে থাকে যেন। তুমি রাজি আছো? তার চোখে মুখে কৌতুক ভরা হাসি। মনোহর হেসে বললে, মোটেই, আমি মনে করেছিলাম না জানি কি। তারপর সে উঠে গিয়ে মাছটার কাছে দাঁড়িয়ে বললে,
তোমার কথা শেষে ফেরাবে না তো? ফুলিয়া তেজদীপ্ত স্বরে বললে, বেদেরা কখনো মুখের কথা ফেরায় না। সঙ্গে সঙ্গে মনোহর সজোরে সেই মাছটার পিঠের উপর একটা লাথি মারলে। পায়ের পাতা ভেদ করে কাঁটাটা বেরিয়ে গেল। রক্তে সমস্ত স্থানটা একেবারে লাল হয়ে উঠল। মনোহরের মুখে হাসি, ফুলিয়ার চোখে অশ্রু। কি অপূর্ব সে দৃশ্য! ফুলিয়া সযত্নে মনোহরের পা থেকে মাছের কাঁটাটা খুলে ফেলে ক্ষতস্থানে কি একটা গাছের পাতা বেটে বেঁধে দিলে। মনোহরের রক্ত বন্ধ হয়ে যন্ত্রণা অনেকটা কমে গেল। সে নৌকোয় বসে হাস্যোজ্জ্বল মুখে ফুলিয়ার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। তার মুখে বিজয় গর্বের চিহ্ন পরিস্ফুট। একটু পরেই বেদে সব জিনিসপত্র কিনে ফিরে এলো। দুলিয়ার মুখে সব কথা শুনে সে একেবারে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। ফুলিয়া সেদিন নিজে রান্না বান্না করলে, সকলকে খেতে দিয়ে মনোহরের ভাত বেড়ে তাকে খেতে ডাকলে। সে বিনা দ্বিধায় তাদের সঙ্গে খেতে বসে গেল। 4 দিন পর এই সে প্রথম আহার করলে। পরিপূর্ণ তৃপ্তির সঙ্গেই তার ভোজন শেষ হলো। সেদিন বিকেলে ফুলিয়া তার দিদি এবং ভগ্নিপতির কাছে বিদায় চাইলে। তুই এ কি করলি বোন? বেদে তাকে অনেক বোঝালে, অনেক করে নিষেধ করলে। ফুলিয়া দৃঢ় কণ্ঠে বললে, না, ওকে আমি কথা দিয়েছি। ফুলিয়া মনোহরের নৌকো এসে বসল। মনোহর ডিঙি ভাসিয়ে দিলে। দুলিয়া সেই দিকে চেয়ে চোখের জল মুছতে লাগলো। তারা কোন অজানার দেশের দিকে ভেসে চলল, কেউ তাদের আর কোনো খোঁজ পায়নি। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।